এসআইআর এই প্রক্রিয়াটা চলছে, আমরা জানি বিতর্ক শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কাজ কি নাগরিকত্ব যাচাই করা, এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। অনেকেই এটা মানতে রাজি হচ্ছেন না যে নির্বাচন কমিশন এই এসআইআর করে ভোটার তালিকা সংশোধন করছে। অনেকেরই অভিযোগ আসলে ঘুরপথে এসআইআর এর নামে নাগরিকত্ব যাচাই করতে নেমেছে নির্বাচন কমিশন। এই সূত্রেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। সরকারের যা কাজ, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের যে কাজ, সেই কাজগুলো নির্বাচন কমিশনকে দিয়ে করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে। বিহারে আমরা জানি ইতিমধ্যেই প্রায় ৪৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। আবার তারা ছুটোছুটি শুরু করেছেন, নতুন করে কাগজ করতে হবে। আর আমাদের রাজ্যে আমরা জানি না কতজন বাদ পড়বেন। গোটা বিষয়টা যেখানে দাঁড়াচ্ছে, তাতে এসআইআর এই প্রক্রিয়া নিয়ে বিতর্ক থামছে না। তারই মধ্যে একটা বিষয় আমাদের সামনে এসেছে। আমরা দেখেছি সোনালী খাতুন, ইতিমধ্যেই যিনি সোনালী বিবি নামে পরিচিত হয়ে গেছেন, বীরভূমের সোনালী খাতুন এবং আরও বেশ কয়েকজন সম্প্রতি দিল্লিতে গেছিলেন। সম্প্রতি মানে ৫-৬ মাস কেটে গেছে, জুন মাসের ঘটনা। তারপরে দিল্লির পুলিশ সেখান থেকে তাদের চিহ্নিত করে বাংলাদেশি বলে। সোনালীরা বারবার করে বলেছিলেন যে তারা এদেশেরই নাগরিক, কিন্তু তাদের কথা শোনা হয়নি, তাদের পুশ ব্যাক করা হয়েছিল। তারা বাংলাদেশে যায়, বাংলাদেশে জেলবন্দি অবস্থায় থাকতে হয় সোনালী বিবিদের। সোনালী সন্তান সম্ভবা ছিলেন, বারবার করে প্রশাসনের কাছে, পুলিশ আধিকারিকদের কাছে আবেদন করেছিলেন যে এই অবস্থায় তার জন্য এই ধকল নেওয়া সম্ভব নয়, তার কথা শোনা হয়নি। শেষ পর্যন্ত দেখা গেল সোনালী এ দেশেরই নাগরিক। আমাদের দেশের বিচারপতিরা গোটা বিষয়টা সামনে এনে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে যে নাগরিকতা যাচাই না করেই তাকে বাংলাদেশে পুশব্যাক করা হলো কেন। আসলে বিষয়টা তো মানবাধিকারের সাথে যুক্ত। এই মানুষগুলোকে যেভাবে হেনস্থা করা হলো সেটা একটা উদাহরণ মাত্র। সোনালী বিবির বিষয়টা একটা উদাহরণ। আসলে এইভাবেই একেবারে প্রান্তিক মাটির কাছাকাছি থাকা মানুষের নাগরিকত্ব নিয়ে টানাটানি করবার চেষ্টা হচ্ছে না তো? এই আশঙ্কাটা হচ্ছে, বারবার হচ্ছে। আমাদের গোটা দেশ জুড়ে যে বিভাজনের বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, অনেকেই অভিযোগ করছেন রাজনীতির স্বার্থে একটা বিভাজনের বিষ, ধর্মীয় বিভাজন, আবার নতুন করে বাংলাকে দুর্বল করবার একটা প্রয়াস চলছে। সেই পরিপ্রেক্ষিতে এই সোনালী বিবিদের ঘটনাটা আমাদের রীতিমতো আতঙ্কিত করছে। দেশ মানে তো দেশের মানুষও, দেশের গরিব মানুষদের প্রতি যদি সরকার, রাষ্ট্র এই ধরনের আচরণ করে, তাহলে মানুষগুলো কোথায় যাবে? কিভাবে মানুষগুলো টিকে থাকবে? আসলে সোনালীদের কোথায় দেশ হারিয়ে যায় এভাবেই। কোথায় যাবে সোনালীরা? আমরা অনেকেই হয়তো ভাবি না, এই যে তথাকথিত মূলধারার মিডিয়ায় প্রত্যেক দিন বাংলাদেশি বলে প্রচার করা হচ্ছে, একই ছবি বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে এরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, এরা এসেছিলেন, এদের এবার তাড়াতে হবে। আমি শুনলাম বিরোধী দল নেতাও খুব তারস্বরে চিৎকার করে বলছেন এদের তাড়াবো, কারণ এরাই নাকি আমাদের দেশের সমস্ত কিছু খেয়ে নিচ্ছে। সত্যি তো, বাইরে থেকে কেউ যদি আসেন তাকে চিহ্নিত করতে হবে, যথাযথ ব্যবস্থা নিয়ে তাকে ফেরত পাঠাতে হবে, এগুলো ঠিক, কিন্তু এর জন্য তো বিএসএফ রয়েছে, সীমান্ত রক্ষী রয়েছে। তারা কি করছিলেন? তাছাড়া এদের কাট করে দেওয়া, এদের এখানে থাকবার বৈধ কাগজপত্র বার করে দেবার জন্য যারা দায়ী, তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে? তাদের কি চিহ্নিত করতে পারছেন কেউ? তাদের বিরুদ্ধে আঙুল তুলছেন কেউ? আমাদের প্রশ্ন এটাই। এই মানুষগুলো তো আসলে খুব গরিব মানুষ, তারা আসেন
ছিন্নমূল মানুষের মতো টিকে থাকবার জন্য, বেঁচে থাকবার জন্য। এই বেঁচে থাকবার রসদটা কেড়ে নিয়ে অবিরাম তাদের তাড়িয়ে বেড়ানো কত সহজ। এই ধর্মীয় বিভাজন তৈরি করে মানুষের মধ্যে বিদ্বেষে বিষ ছড়িয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন কোনটা? কঠিন মানুষের বেঁচে থাকাটা নিশ্চিত করা, মানুষের চাকরি, মানুষের পরিবেশটাকে সুস্থ সুন্দর করে তোলা, এটা কঠিন। রাজনৈতিক নেতারা এগুলো করেন না, অনেক সহজ কাজটা তারা বেছে নেন। মানুষের মধ্যে ঘৃণার, বিদ্বেষের বিষ ছড়িয়ে দিয়ে একে অপর থেকে বিভাজন করলে মানুষের ঐক্যটা ভেঙে যায়, তখন রাজনীতি করতে সুবিধা হয়। সেভাবেই করছেন সব দলের রাজনীতিকরা, আর মানুষ বলি হচ্ছেন, মানুষ তাড়া খাচ্ছেন। যারা বলছেন, আমি সামাজিক মাধ্যমগুলোতে দেখছি বিভিন্ন জন এভাবে বলছেন যে এরা আমাদের খাবার খেয়ে নিচ্ছে, এদেশে এসে এরা গেড়ে বসছে, আমাদের ভাগে কম পড়ে যাচ্ছে। কত খায় এই মানুষগুলো? ভালো করে ভাবুন তো, একবারও ভেবে দেখেছেন যে আমাদের দেশের ওই তথাকথিত শিল্পপতিরা কত হাজার হাজার কোটি টাকা নিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে? আমাদের দেশের নেতাদের তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে শুনেছেন? শুনেছেন যে তাদের ফিরিয়ে এনে টাকাগুলো উদ্ধার করবার কথা একবারও বলেছেন? বলেননি তো, আপনারাও তো বলেন না। 1-2 টাকা নয়, হাজার হাজার কোটি টাকা, নামগুলোও তো জানেন আপনারা। তারা এদেশের সম্পত্তি, এদেশের বিপুল অর্থ লুট করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের দিকে ধাওয়া করেনি পুলিশ প্রশাসন, এই সমস্ত তথাকথিত গোয়েন্দা বাহিনী, কেউ তাদের উপরে নজরদারি করেনি। আর এখন নজরদারি করা হচ্ছে একেবারে আটপুরে সাধারণ প্রান্তিক মানুষগুলোর উপর। তাদের জীবন যন্ত্রণা এমনিতেই অনেক বেশি, আরো বেশি করে তাদের উপরে জীবন যন্ত্রণা নামিয়ে আনা। কি চমৎকার ব্যবস্থাপনা না? আর আমরা যদি এই ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলি, তাহলে আমরা দেশদ্রোহী, আমরা দেশকে ভালোবাসি না। আমরা পরিষ্কার বলছি, আমাদের দেশ মানে প্রান্তিক মানুষ, কারণ আমরা জানি গরিব মানুষের সংখ্যাটাই বেশি। আমরা এই গরিব মানুষের পক্ষে। তথাকথিত বড় মিডিয়া যে প্রশ্নগুলো তোলে না, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, আমরা বারবার সেই আলোচনাগুলোকে সামনে আনতে চাই। আমরা আমাদের নেতাদের সামনে আয়না ধরতে চাই। আসুন, এই মানুষগুলোকে চিনুন। মানুষগুলোর মধ্যে বিদ্বেষের বিষ না ছড়িয়ে দিয়ে এই মানুষগুলোকেই আমরা যদি নিজেদের মতো নিরাপত্তা দিতে পারি, তাহলে এই মানুষগুলি হয়তো আমাদের দেশের সম্পদ হয়ে উঠতে পারে। আর উপরতলায় থাকে যারা প্রত্যেক দিন নানা দুর্নীতির সাথে আপোষ করে আমাদের দেশটাকে খোকলা করে দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধেই থাকব, তাদের বিরুদ্ধেই আমাদের অবস্থান জারি রাখব। আমরা মনে করি দেশ তৈরি হয় মানুষকে নিয়ে। সেই মানুষ, যে মানুষ প্রতিদিন তার কায়িক শ্রম দিয়ে আমাদের এই সভ্যতা কৃষ্টির এত বড় একটা ইমারত তৈরি করেছে। আপনারা ভালো করে ভেবে দেখুন, রবীন্দ্রনাথের সেই ওরা কাজ করে, আলাদা করে ইতিহাসে তাদের নাম লেখা থাকে না, ওদের কাজ দিয়ে সভ্যতা সেজে ওঠে। আর উপরতলায় বসে ওদের কাজের ফায়দা লোটে তথাকথিত শিল্পপতিরা, পুঁজিপতিরা, বারবার ওদের পুঁজিতে ভর করে ফুলে পেঁপে ওঠে। আমাদের নেতারা এই পুঁজিপতিদের দিকে তাকান না। তথাকথিত দেশভক্তরা প্রতিদিন গালাগালি দিচ্ছেন প্রান্তিক মানুষ, অনুপ্রবেশকারী বলছেন। হয়তো এরা অনেকেই কাজের জন্য, খেতে পাওয়ার জন্য নানা লড়াই লড়ছেন। হতে পারে এদের কাগজপত্র সেভাবে নেই, কিভাবে থাকবে? আজকে এখানে, কালকে ওখানে যদি ছুটে বেড়াতে হয়, তারা কাগজপত্র জোগাড় রাখবেন কি করে? মারি আর মরক নিয়ে তো ঘর করে এরা। এরা কাগজপত্র জোগাড় রাখতে পারে? আমাদের দেশের এক বিচারপতি যথার্থই বলেছেন যে এই কাগজপত্র রাখা তো সত্যি আমার পক্ষে সম্ভব নয়, প্রান্তিক মানুষগুলো কি করে রাখবেন? এখনো আমাদের সৌভাগ্য, আমাদের দেশের বিচারপতিরা, আমাদের দেশের বিচার বিভাগরা কিছু কথা উচ্চারণ করছেন, কিছু নীতি সরকারকে মনে করিয়ে দিচ্ছেন। জানি না এটার কতদিন বজায় থাকবে, কারণ এখানেও তো নানা রকম পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে শুরু করেছে। বিচার বিভাগকেও কবজা করবার একটা প্রয়াস এবং সেই অভিযোগ আমরা সামনে আসতে দেখছি। ফলে আসুন, সোনালী বিবিদের দেশ কোথায় হারিয়ে যায়, কিভাবে হারিয়ে যায়, আর এসআইআর কিভাবে গোটা বিষয়টাকে সামনে আনছে, আমরা একটু পর্যালোচনা করি, একটু বোঝবার চেষ্টা করি। যারা শুধু বিদ্বেষ আর ঘৃণার বিষ ছড়াবার চেষ্টা করছে, আমি তাদের বলবো সেটা ছড়িয়ে দিয়ে মানুষ হিসেবে নিজেদের চিনতে শিখুন। মানুষ নিজের হৃদয়ের কাছে, বুকের কাছে হাত রেখে অনুভব করুন, একটা অনুভূতি টের পাবেন, মনুষ্যত্বের অনুভূতি। সেটা যদি হারিয়ে যায় তাহলে খুব বিপদ।
আপনাদের আত্মীয়, আপনাদের পরিজন, সেই মানুষগুলোকে কেন্দ্র করে যারা বেঁচে ওঠেন, তারা যদি ঘৃণার বিদ্বেষ সঞ্চালিত মানুষকে সামনে রেখে বাঁচতে চান, তাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর, ভয়ঙ্কর কঠিন। আমরা সেই ঘৃণার উদ্গীরণের উল্টো দিকে বারবার করে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে প্রশ্নগুলো তুলতে থাকব। এবং এই প্রশ্ন তোলবার দায় থেকেই আবারও বলছি, সোনালী বিবিধের দেশ কিভাবে হারিয়ে যায় সেটা বোঝবার চেষ্টা করি। আজ আমি আমার আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন রাজনীতির একেবারে তরুণ মুখ এবং আর একজন মানবাধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী। আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন পৃথ্বীজয় দাস, বিজেপির সদস্য, বিজেপির একেবারে তরুণ মুখ। এবং আমার সঙ্গে রয়েছেন মানবাধিকার আন্দোলনের দীর্ঘদিনের কর্মী, পেশায় শিক্ষক, আলতাফ আহমেদ। আলতাফ এ রাজ্যের মানবাধিকার আন্দোলনের অত্যন্ত পুরনো সংগঠন এপিডিআর-এর একজন সক্রিয় সদস্য। আমি আলতাফের কাছে প্রথম আসব, আমি পৃথ্বীজয়ের কাছে আসব। আমি পৃথ্বীজয় আমার খুব স্নেহের পাত্র। পৃথ্বীজয় গোটা বিষয়টাকে একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করলেও বারবার একটু অন্যরকম করে দেখবার চেষ্টা করে, বলবার চেষ্টা করে। আমি পৃথ্বীজয়ের কাছেও আসবো। আমি আলতাফের কাছে প্রথম আসি। আলতাফ, যেভাবে সোনালী মানে এসআইআর নিয়ে আপনি এর আগেও আমার এই অনুষ্ঠানে এসে বলে গেছেন যে এসআইআর আসলে ঘুরপথে এনআরসি করবার চেষ্টা, আপনারা আপনাদের সংগঠনগতভাবে এই বক্তব্য রাখতে কোনো দ্বিধা করেন না যে এটা আসলে কোনোভাবেই ভোটার তালিকা সংশোধন নয়। এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ভোটার তালিকা সংশোধন করতে চাইলে ওটা অনেক সহজেই করা যায়। আধুনিক যে ব্যবস্থাপনা রয়েছে সেগুলো দিয়ে ভোটার তালিকা সংশোধন করা সম্ভব। অপর্ণা সেনের বাবা, হ্যাঁ, অপর্ণা সেনের বাবা, উনিও চলচ্চিত্র সমালোচক ছিলেন। উনি অনেকদিন আগে একটা কথা বলেছিলেন, আমি ছোটবেলায় তখন পড়েছিলাম কাগজে, যে এখন মানে আগেকার দিনে মানুষ রাজনীতিকদের অনুকরণ করতো, সুভাষ বোসের মতো চুল, হ্যাঁ, এইরকম অনুকরণ করতো। এখন তারা মানে ফিল্ড আর্টিস্টদের অনুকরণ করছে। মানে মানে এটা বলেছিলেন অনেক আগে, এবং আস্তে আস্তে কিভাবে আমাদের পরিবেশ, আমাদের সংস্কৃতি, আমাদের পছন্দ অপছন্দ কিভাবে পাল্টে যাচ্ছে, এইটা যদি বোঝা যায় তাহলে এই এখন তুমি যে প্রশ্নটা আমায় করলে এইটা অনেকটা বোঝা যাবে। মানে এখন তারা রাজনীতিকদের সামনে দেখছে লেখাপড়া না করেও শুধুমাত্র একটা রাজনীতির ধামা ধরলে কোটিপতি হওয়া যায়, বড় বড় গাড়ি চালানো যায়, ব্যবসা পুঁজি বাড়ানো যায়। ফলে এইরকম একটা মানে ভোগবাদী মানসিকতা আমাদের বাঙালির মধ্যে যেটা ছিল না। বাঙালির চিরকালই শিল্প, সাহিত্য, খেলাধুলা এইগুলো নিয়ে বাঙালি চিরকালই চর্চা করেছে। তার মধ্যে ছিলেন আমরা কথায় কথায় রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গান গুনগুন করে গাই। মানে এই যে অবস্থাটা, এটা আস্তে আস্তে পাল্টে গেছে, মানে চোখের সামনে, আস্তে আস্তে চোখের সামনে, আমাদের চোখের সামনে পাল্টে গেছে। ফলে পরিবেশটা, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ তো বটেই, এইটা সম্পূর্ণভাবে পাল্টে গেছে। একটা মানুষকে, সে যদি বিদেশি হয়, তাকে সুন্দরবনের গভীর জঙ্গলে ঠেলে দেওয়া, তাদের মায়ানমারের দ্বীপে, নির্জন দ্বীপে পাঠিয়ে দেওয়া, মানে এইটা ভারতবর্ষের কোনো মানবিকতার বিষয় নয়। ভারতবর্ষ এইরকম নির্মম ভারতবর্ষকে আমরা কখনো দেখিনি। আমরা দেখেছি 1955 সালের যে নাগরিকত্ব আইন, সেই আইনে পরিষ্কার, এখনো সেই নাগরিকত্ব আইন বহাল রয়েছে। সেখানে বলেছে ভারতবর্ষের নাগরিক তারা যদি জলে, স্থলে, এমনকি বিমান পথেও যদি প্রসব করেন, তাহলে সে এদেশের নাগরিক। আর এখন 2003, 2014, তারপরে 2019, তারপরে 2025, এইসব সংশোধনের পরে বলা হচ্ছে যে বাবা এবং মা দুজনকেই এদেশের নাগরিক হতে হবে।
যে 4 তারিখে যেদিন এসআইআর শুরু হলো, সেদিন আমাকে সকালে এক ফোন করলো, যিনি যে অনাথ আশ্রমে মানুষ হয়েছে, যে কাকু একদম। আমি তো অনাথ আশ্রমে মানুষ হয়েছি, আমার বাবাকে মাকে আমি তো জানি না, আমি কি এসআইআর ফর্মে আমি কি লিখবো, এনুমেরেশন ফর্মে আমি বাবা মায়ের নাম কি লিখবো। সে আবারও ফোন করে এবং আমি বললাম যে তুমি মাধ্যমিক পাস করেছো, ওটাই তুমি দাও, এছাড়া তো কোনো উপায় নেই। সে আবার ফোন করে বলে যে কাকু আমি তো মাধ্যমিক পাস করেছি, আরো অনাথ আশ্রমের বহু ছেলে মেয়ে আছে যারা যারা মাধ্যমিক মাধ্যমিক পাস পাস করেনি, ঠিক। তারা কি দেবে? মানে অবাক, মানে ভালো। এলজিবিটি যারা ছোটবেলায় ঘর ছাড়ে বা ঘর ছাড়তে বাধ্য হয়, বাবা মা মেনে নেয় না, তাদের তাদের কি হবে? তারা কি পরিচয় দেবে? 2002-এ সে একটা জায়গায় ছিল, সে বাড়ি ছেড়ে বেরিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে, তারা কি পরিচয় দেবে? তারা কি ঠিকানা দেবে? ফলে এই যে সামাজিক, মানে আমাদের এখানকার যে সামাজিক অবস্থা, নির্বাচন কমিশন ভাবলো না এদের কথা। নির্বাচন কমিশন একবারও চিন্তা করলো না এরা কি কি পরিচয় দেবে। আসলে নির্বাচন কমিশন একটা শাসকের দ্বারা পরিচালিত, এবং শাসকরাও কর্পোরেটদের দ্বারা পরিচালিত, একেবারে কর্পোরেটদের দ্বারা পরিচালিত। কর্পোরেটদের দাস শ্রমিক দরকার, আদানি আম্বানি সুন্দরবন কিনে নিচ্ছে, আদানি আম্বানি বক্সার জঙ্গল কিনে নিচ্ছে, মধ্যপ্রদেশের জঙ্গলগুলো কিনে নিচ্ছে, সেখানে মজুর লাগবে, সে মজুর পাবে কোথায়? সস্তায় মজুর তাহলে পুঁজি বাড়বে না। একদম সরকার এই কর্পোরেটদের কথা চিন্তা করে এই এসআইআর চালু করেছে, এবং আস্তে আস্তে প্রকাশ্য হচ্ছে। ইলেকশন কমিশন বলছে যে এটা আসলে এনআরসি হবে, মানে নির্বাচন কমিশনের কথাবার্তায় এটা প্রকাশ বোঝা যাচ্ছে যে এটা আসলে এনআরসি হবে। এবং যে আদিবাসী মানুষ যারা জঙ্গলে বসবাস করে, তারা কোথায় তাদের কাগজ? যারা সুন্দরবন অঞ্চলের প্রতি বছর প্রাকৃতিক ঝঞ্ঝা হয়, আমরা দেখেছি আইলার সময় বাড়ির তক্তাপোষ, খাট, মানে খাট মানে ওই তক্তা, জামা কাপড়, কাঁথা বালিশ ভেসে যাচ্ছে, আমরা নিজের চোখে দেখেছি। তারা কোথায় কাগজ পাবে? তাদের জন্ম সার্টিফিকেট, তাদের মাধ্যমিক সার্টিফিকেট কোথায় কোথায় তারা রাখবে? আমরা দেখেছি মুর্শিদাবাদ, মালদা, ভাঙন অঞ্চলে তারা বলছে রাত 12:30 1টার সময় সবাই বাইরে চেঁচামেচি করছে, বলছে বাইরে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। তারা বেরিয়ে এলো, 5 মিনিটের মধ্যে তাদের বাড়িটা গঙ্গায় বিলীন হয়ে গেল। কোথায় তারা কাগজ পাবে? কোথায় তাদের কাগজ সামলাবে? তাদের দলিল, তাদের দস্তাবেজ, তাদের ওই জমির কাগজ কোথায় পাবে? ইলেকশন কমিশন যা বলছে এটা সত্যি সত্যি সাধারণ মানুষের পক্ষে, খেটে খাওয়া মানুষের পক্ষে এটা সম্ভব নয়। বিচারপতি ঠিকই বলেছিলেন, কিন্তু দেখা গেল যে পরের যে এসআইআর নিয়ে যে শুনানি হলো, সেখানে সেই বিচারপতি নেই, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে এই অবস্থা, মানে ভারত রাষ্ট্র ক্রমশ হিংস্র হয়ে যাচ্ছে। কর্পোরেটদের স্বার্থ রক্ষা করতে গিয়ে, কর্পোরেটদের মতো আইন করতে গিয়ে হিংস্র হয়ে যাচ্ছে। মানবিকতার সামান্যতম দেখা যাচ্ছে না। সোনালী বিবিদেরকে কোনো প্রমাণ ছাড়া, সে 1000 বার বলেছি, পায়ে ধরেছে। সোনালী বিবি বলছে যে আমি পায়ে ধরেছি, যে আমরা এদেশের মানুষ, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বাংলা ভাষী মানুষ, তা সত্ত্বেও তাদেরকে ওপারে পাঠিয়ে দেওয়া হল। বেশ, আমি আসবো। আজকে হ্যাঁ,
হ্যাঁ, পরের পর্যায়ে আসছি আমি। পৃথ্বীজয়ের কাছে আসি। পৃথ্বীজয়, গোটা প্রেক্ষিতটা এরকম, এসআইআর একটা বিতর্ক চালু হয়েছে যে ভোটার তালিকা সংশোধন করা হবে। আপাতভাবে এটা নিয়ে বিতর্ক থাকার কথা নয়, সত্যি তো ভোটার তালিকাকে সংশোধন করা হবে। যারা নতুন ভোটার তাদের নাম লিখতে হবে, যারা মৃত তাদের নামটা বাদ দিতে হবে, এবং যদি কেউ অবৈধভাবে প্রবেশ করে তাদের চিহ্নিত করে তারা জানে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় অংশ নিতে না নিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। কিন্তু সেটা করতে গিয়ে যেটা হচ্ছে পৃথ্বীজয়, এটা কিন্তু প্রশ্ন উঠবে। এই সোনালী বিবি, আমি না, প্রশ্নটা কিন্তু কোর্ট তুলেছে, দিল্লি হাইকোর্ট থেকে এই প্রশ্নটা তোলা হয়েছে যে নাগরিকত্ব যাচাই না করে এদের পুশব্যাক করা হলো কেন, তারপরে এখন তাদের ফিরিয়ে আনতে বাধ্য হতে হচ্ছে। এই একটা ছোট্ট ঘটনা, একটা উদাহরণ, এটাই কি বলে দিচ্ছে না যে আসলে এসআইআর নিয়ে যে প্রশ্নগুলো এই আলতাফ আহমেদের মতো মানবাধিকার আন্দোলনের কর্মীরা তুলেছিলেন তার যথেষ্ট যৌক্তিকতা আছে? তাহলে প্রথম আপনি যে স্টেটমেন্টটা রাখলেন, তাহলে সেটার প্রথম অংশে এটা আনডিসপিউটেড যে এসআইআর এবং এনআরসি এটা প্রয়োজন আমাদের সমাজে, আমাদের দেশের জন্য এটা প্রয়োজন। না, আমি ভোটার তালিকা সংশোধনটা প্রয়োজন বলছি। এনআরসিটাও তাহলে প্রয়োজন। এনআরসিটা যদি না হয় তাহলে এই দেশের মধ্যে কোন বিদেশি কেউ যদি নাগরিক থেকে থাকে তাহলে তাদেরকে চিহ্নিতকরণ করা যাবে না। হয় মানে তারা আমাদের দেশের নাগরিক, না হলে সে দেশের নাগরিক নয়, এই তো। তাহলে এটা এনআরসির মাধ্যমে জানা যাবে। কিন্তু এনআরসি করবার দায়িত্ব তো নির্বাচন কমিশনের নয়। না, এনআরসি তো নির্বাচন কমিশন করছেও না। নির্বাচন কমিশন কি এনআরসি করছে? এবার তাহলে দ্বিতীয় প্রশ্নটা আসে যে সোনালী বিবি বা সোনালী খাতুনের সাথে এই ঘটনাটা ঘটলো কেন। আমাদেরকে প্রথমেই যেটা বুঝতে হবে, মামলাটার একটা ইন্টারিম অর্ডার হয়েছে। এটা কিন্তু মামলার শেষ নয়। এখানে ইন্টারিম অর্ডারে যেটা দেখা গেছে, উনি একজন প্রেগনেন্ট মহিলা, ওনার যদি এখন প্রসব হয়ে যায় তাহলে সেই সন্তানটি বাংলাদেশের নাগরিক নাকি সে ভারতীয় নাগরিক, সেই প্রশ্ন উঠে আসবে। সেই যে একটা যে কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে, সেটা যাতে না হয়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যেটা ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপাল, অডি অল্টারাম পার্টেম, নো ওয়ান শুড বি কন্ডেম আনহার্ড, মানে কারোর কথা না শুনে যেন তার বিরুদ্ধে কোনো বিচার না হয়ে যায়। এই প্রিন্সিপালটাকে মাথায় রেখে কিন্তু সুপ্রিম কোর্ট ইন্টারিম অবস্থায় তাকে ডেকে পাঠানোর ব্যবস্থা করেছেন, যাতে তার বক্তব্যটাও এবার জানা যায়। দেখুন, উনি কি প্রথমবার উনি সুযোগ পেয়েছিলেন দিল্লিতে থাকাকালীন, যখন তাকে পুশব্যাক করা হয়? পুশব্যাক কিন্তু ইলেকশন কমিশন করেনি, করেছিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। একদমই। সেটা যাদের সেটা থ্রু প্রপার চ্যানেল হয়েছে, ডিউ প্রসেস মেনে হয়েছে। ওই সময় যদি উনি ডকুমেন্ট দেখাতে পারতেন তাহলে আলতামাস বাবুদের মতো অনেকেই রয়েছেন যারা তাকে আজকের দিনে যারা তাদের পাশে দাঁড়াতে পেরেছে, তারা কি সেদিনকে পাশে দাঁড়াতেন না? নিশ্চয়ই দাঁড়াতেন। কিন্তু ওনারা ব্যর্থ হয়েছিলেন সেই কাগজ বা নথি দেখানোর জন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হয়েছে যে ওনার হাজব্যান্ড দানিশ শেখ, সে কিন্তু এখনো পর্যন্ত ফেরত আসেনি। কারণ সে বলছে সে 20 থেকে 22 বছর দিল্লিতে ছিল। তার আগে তাহলে সে কোথায় ছিল? তার বাবা মা কোথাকার? সে তো এলজিবিটি কমিটির নয় যে তার বাবা মা তাকে ছেড়ে দিয়েছে। আর সে তো এটাও দাবি করছে না যে সে অনাথ আশ্রমে বড় হয়েছে। দানিশ শেখ কিন্তু এখনো ফেরত আসেনি। অর্থাৎ দানিশ শেখের নাগরিকত্বের পেছনে কিন্তু একটা কোশ্চেন মার্ক এখনো রয়েছে।